কোনো কথা না বলে চলে যাব আপনার ভাইয়ের কাছে এবং আপনার ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটি আমি নিজেই সংগ্রহ করেছি। জি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটেছে একটি ঘটনা। জি। ঘটনাটির সময় 1992 সাল। জি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নরমালি উনি একজন কৃষক ছিলেন এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বলে, ওই টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন। অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়। মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন, রাসূল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়। তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রেবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুঁড়ে ফেলে দিল। ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে, তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রোনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন। তখন উনি দেখলেন যে হ্যাঁ, এইবার মনে হয় ভিতরে থাকা মাছটা হয়তো বা ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে বের, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে, তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আর একটু চওড়া করে ভিতরতে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে। এটাই উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন, এটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, তো এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ,
ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে যে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি দেখি তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না। তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় তো বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাঙ ধরার জন্য চলে আসতে পারে এখানে, এইটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেটা হতো। উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো এবং বেশ খানিকক্ষণের শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন। মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটাও তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি যদিও টর্চ নিয়ে বের হয়েছেন, তো উনি যখন ওনার ওই বাসার পাশে ওই ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখে টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবলও তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, তো টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে। কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর এক জায়গা চলে আসে, এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় রাসেল ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা, বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না, এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ট্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি, ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান। এই প্রথম ওনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন উনি সকালবেলা বাসায় বলেন যে এই ঘটনা ঘটেছে। তখন বাসার সবাই বলে যে এটা কোনো অশুভ কিছু বা খারাপ জিন টিন এরকম সবাই বলে। দেখ এই ঘটনা ওনারা এই জায়গায় সমাপ্ত করেছেন। কিন্তু রাসেল ভাই উনি তো ওনার পরবর্তী সময় যখন বর্ষাকাল আসছে, তখন তো ওনার ওই যে অভ্যাস রাতের বেলা মাছ ধরা, তখন উনি বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাছ ধরতে, উনি সাধারণত একাই মাছ ধরতেন, কারণ ওই সহযোগী থাকতে যাওয়ার সময় মাছের ভাগ দিতে হয়, আর উনি গরিব মানুষ ছিলেন, যার কারণে ওই একাই উনি যেতেন। তো উনি রাতের বেলা একদিন মাছ ধরার জন্য বের হয়েছেন, রাত তখন বাজে প্রায় 1:30। হঠাৎ করে দেখেন ওনার রাসেল ভাই 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো হঠাৎ করে দেখে ওনার বড় সন্তান পেছন থেকে মানে বাবা বলে ডাকছে।
তখন উনি তাকিয়ে দেখেন যে ওনার ছেলে, বলে যে এই কি ব্যাপার, তুই এত রাতে কোত্থেকে আসলি? ছেলে কোনো কথা বলে না, কথা না বলে পেছন দিকে ঘুরে দৌড় দেয়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে এত রাত্রে এখানে কিভাবে আসলো, মনে হয় আমার পিছু নিয়েছে, ও মনে হয় মাছ ধরা শিখতে চায় এই টাইপের কিছু। কিন্তু ও যেহেতু একা একা দৌড় দিয়ে উনি চিন্তা করছে ছেলেটা বাড়ি চিনে যেতে পারবে, তো উনি আবার ওনার ছেলের পিছু নেন যে দেখি মানে কোথায় যায় বা বাসা পর্যন্ত গেল কিনা। তো রাসেল ভাই উনি বাসা পর্যন্ত গিয়ে দেখে যে বাড়ির দরজা বন্ধ, উনি যেভাবে বের হয়ে আসছিলেন। তো উনি আবার দরজায় নক করার স্ত্রী খুলে দেন, বলে যে ছেলে কোথায়? বলে ও তো ঘুমাচ্ছে। এবং দেখে আসলেই ঘুমাচ্ছে। বলে যে না, সে তো বের হয়নি। তো যাই হোক রাসেল ভাই, উনি বিষয়টা খুব লাগে না, মানে অদ্ভুত লাগে। উনি আর ওই রাত্রে মাছ ধরতে যান নাই, উনি বাসায় শুয়ে পড়েন। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটে যায়। সকালে ওনার স্ত্রী বলে যে ওনার ছেলে, বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে মানে খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাসেল ভাই ওনার পাশের ডোবা থেকে ওনার ছেলের লাশ উদ্ধার করা হয় এবং মনে হচ্ছে খুবই বীভৎসভাবে মানে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরের হাড়গুলো মানে এমন ভাবে মানে ভেঙে দেয়া হয়েছে, মানে তার মৃত্যুর আগে মনে হচ্ছে তার শরীরের হাড়ের জয়েন্টগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল। মানে খুবই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন এতটুকু একটা ছেলে, তার বয়স ছিল মাত্র 6 বছর। তাই এরকম শত্রু কার থাকতে পারে, বা ওনার এরকম শত্রু আছে বলে মানে উনি কিছুতেই করতে পারেন না। তো জায়গাটা তখন মোটামুটি পুলিশ আসে, এটার আসলে কোনো সুরাহা হয় না আসলে, মানে এরকম কোনো প্রমাণও করতে পারেন ওনার কোনো শত্রু নেই এবং গ্রামবাসী সবাই ওনাকে ভালোবাসতেন, এই জন্য ওরকম কোনো কিছু পান না। যাই হোক আসল ভাই, এই ঘটনার 3-4 মাস পরের ঘটনা, এর মধ্যে আসলে আর কোনো ঘটনা ঘটে নাই। 3-4 মাস পরে আবার একদিন উনি মাছ ধরতে গিয়েছেন। ওই দিন উনি দেখেন ঠিক একই রকম ভাবে ওনার মেজো ছেলে পিছন থেকে বাবা বলে ডাক দিয়েছেন। তখন ডাক দেওয়ার পরে উনি বলেন, এই কি ব্যাপার, তুই আবার এত রাতে উঠে আসছিস কেন? কিন্তু দেখে ঠিক একই রকম ভাবে ওই ঠিক বড় ছেলে যেভাবে ঘুরে দৌড় দিয়েছিল সেও চলে যায় ওরকম ভাবে বাড়ির দিকে। উনি আবার চিন্তা করে, যাই দেখি ছোট মানুষ বাসায় পৌঁছালো কিনা। উনি আবার যায় দেখে একই অবস্থা রাসেল ভাই, ছেলে তো বাসায় ঘুমাচ্ছে, সে কোথা থেকে মানে তাহলে উনি কাকে দেখলেন? ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে রাসেল ভাই যেভাবে মারা গিয়েছিল সকালবেলা, মেজো ছেলের লাশটাও ওই ডোবাতে পাওয়া যায়। এইভাবে ঠিক সেম ওয়েতে তার ছোট সন্তানও মারা যায়। তবে সরি রাসেল ভাই, একটু বলা ভুল হয়ে গেল, তার ছোট সন্তান মারা গিয়েছিল কলেরায়। হঠাৎ করে কলেরা হয়েছে, মারা গেছে। সে তখন বাচ্চা একদমই ছোট আর কি। এবং এই 3 সন্তান হারানোর শোকে তার স্ত্রীও আস্তে আস্তে মানে শোকে আস্তে আস্তে মারা যান। মোটামুটি বছর মানে 1 বছর ঘুরতে না ঘুরতে ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। পরে উনি চিন্তা করেন আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তখন উনি ভালো একজন আলেমের শরণাপন্ন হন। তখন ওই আলেম বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে পরে উনি বলেন যে, তুমি একটা সময় মাছ ধরতে গিয়েছিলে একটা গর্তের কাছে, তুমি গর্তে বড়শি ফেলছিলে কিন্তু বারবার সেই বড়শিটা বের হয়ে আসছিল, কিন্তু তারপরও তুমি বারবার চেষ্টা করছিলে, কারণ তুমি যেটাকে মানে মাছ ধরার জন্য ট্রাই করছিলে ওটা আসলে কোনো মাছ ছিল না, ওটা একটা জিন ছিল, কিন্তু তুমি বারবার তাকে ট্রাই করতেছিলা। শেষ পর্যন্ত তাকে আটকানোর চেষ্টা করছিলা তুমি, ওই কারণেই তোমার হাতে একটা সমস্যা হয়েছিল। এটা আসলে এমনিতে কোনো পয়জন লাগে নাই, যার কারণে তোমার হাতটা কেটে ফেলতে হয়। এবং এইটার প্রতিশোধ হিসাবেই, তারা আসলে ভালো দিন ছিল না, এটার প্রতিশোধ হিসাবেই তারা আস্তে আস্তে তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। আসলে ভাই উনি ওনার পরিবার যখন শেষ হয়ে যায় উনিও মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং আস্তে 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 উনি সম্পূর্ণভাবে মানে উন্মাদ হয়ে যান। এবং উনি রাস্তাঘাটে থাকতেন, ঘুরে বেড়াতেন সম্পূর্ণ উন্মাদ অবস্থায়, লোকজন কিছু দিলে খেতেন। তো একটা সময় রাসেল ভাই মানে 1993 সালের পর থেকে সাহেব আলীকে আর কখনো দেখা যায়নি। সবাই চিন্তা করেছেন যে পাগল হয়ে গেছে, হয়তো বা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে। তো এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথাও নাই, কেউ হয়তো বা খোঁজও করেন নাই, কিন্তু অনেকে এই গল্পটা করেন আর কি। ওখানে আসলে আদৌ সাহেব আলী এখন জীবিত আছেন কিনা আমরা জানি না, বা কোথায় আছে তাও আমরা বলতে পারবো না। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, সেকেন্ড ঘটনা শুরু হওয়ার আগে একটু একটা পোস্টমর্টমের অ্যান্সার দিতে চাচ্ছি।
অনেকেই তো চিন্তা ভাবনা করছে যে আসলে লাস্ট ঘটনাতে সবাই মারা গেলে ঘটনা বললো কে। আমি আগেও একবার বলেছি যে আমি ওনার নেইবারের কাছ থেকে পেয়েছি, যে লোকটা ঘটনা শেয়ার করে গেছে তিনি নিজেও মারা গেছেন, যে তার নেইবারকে তিনি টাইম টু টাইম, নেইবার তার ফ্রেন্ডকে তিনি টাইম টু টাইম বলেছিলাম। হ্যাঁ, তারপর বলেছে যে তুমি ঘটনা বললো কে। তো নেইবাররা তো ঘটনা জানার পরে খোঁজ খবর রাখে তার বাসাটা, আমি বলবো না এটা কোন জায়গায়, ওল্ড টাউনের সেই জায়গায় এখন একটা বড় অ্যাপার্টমেন্টও হয়ে গেছে, এবং ওই পুরো বাড়ির মানে পরবর্তী সময়ে মানে যে কয়টা ফ্ল্যাট পায় তার ছোট ছেলেই মানে সুবিধা মানে ইয়া হিসেবে পায় আর কি, তার উত্তরসূরি হিসেবে পায়, আর কোনো ফ্যামিলির কেউ ছিল না। আর কিছু মানুষজন আছে সাথে, সেটার কথা বলছি না, কিন্তু যে ঘটনা শেয়ার করেছেন তিনি ছিলেন তার বন্ধু এবং নেইবার। তার কাছ থেকেই আমার আসলে তার রেফারেন্সেই আসলে তার কাছ থেকে ঘটনাটা পাওয়া আর কি। এই হচ্ছে আমার ক্ল্যারিফাই করা দরকার ছিল। সেকেন্ড ঘটনাটা শুরু করব। আফরোজা ইয়াসমিন নামে এক আপুর ঘটনা শেয়ার করব। উনি কোথা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছে সেটা বলার পারমিশন দেননি, তাই সেটা লুকিয়ে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওনার দাদি মারা যাবার পর থেকে। তো দাদি যেদিন মারা যায় তার 3 মাস পর থেকে ঘটনাটা মূলত শুরু। তিনি তখন হোস্টেলে থাকতেন পড়াশোনা করার জন্য কলেজের। তো হোস্টেলে থাকা অবস্থায় তার সাথে আরো 2 জন রুমমেটও ছিল। হঠাৎ করে সেদিন তিনি ফিল করলেন লাইট বন্ধ, ঘুমের সময় ঘুমাতে যাবে তন্দ্রা চলে আসছে, এমন সময় ফিল করলেন তার পায়ের উপর দিকে আলতো করে একটা ছুঁয়ে দিল, হাত দিয়ে ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল হঠাৎ করে। এরকম করে তার রুমমেট কখনো আচরণ করেনি, আগে কখনো আচরণ করেনি। তো তিনি খুব অবাক হয়ে লাইটটা জ্বালালো যে আসলে দুষ্টুমি করেও কেউ করছে কিনা। দেখলো যে রুমমেটটা দুজনই ঘুম, এবং এত ফাস্ট উঠে গিয়ে শব্দ হবে মাস্ট। এই 2011-র ঘটনা শেয়ার করছি। তখন এরকম হওয়ার কথা না, তিনি লাইট অফ করে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। পরবর্তী সময়ে কিছুদিন পর তিনি আবারও একই জিনিস ফিল করলেন, এবং ফিল করলেন যে তার পায়ের উপর থেকে পায়ের উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, হাত ধরে মানে আলতো করে টেনে দিচ্ছে অথবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তিনি কয়েকবার লক্ষ্য করার পরে তিনি তার মাকে বললেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হোস্টেলের ভিতরে, আমি থাকতে পারছি না, পড়তে পারছি না। এবং একদিন হোস্টেলের রুমমেট ছিল না, সেদিন আলো থাকা অবস্থায় কে জানি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এবং আপনি একা বসে আছেন, আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আপনার কাছে তখন কিরকম লাগবে আমি জানি না। আমার কাছেও খারাপ লাগতো যে এরকম হঠাৎ করে হাত বুলিয়ে দিবে কে। তার বাসায় যাবেন, পড়াশোনা তিনি করতে পারছিলেন না। পর্যায়ে তিনি বাসায় জানানোর পর তার বাসার লোকজন বলে যে ঠিক আছে তুমি বাসায় আসো, যেহেতু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে বাসায় আসো। বাসায় আসার পর তিনি তার বাবা আমাকে বললেন, তার বাবা খুব প্র্যাকটিক্যাল একটা পার্সন ছিলেন এবং তিনি এই জিনিসটা বিশ্বাস করেননি ওই মুহূর্তে। পরবর্তী সময়ে তার নানি এবং তার মার সহযোগিতায় তিনি তাদের পরিচিত একজন আলেমের কাছে যান, এবং ওই আলেম শুধুমাত্র তার নানিকেই ভেতরে বসতে দেয় এবং তাকে আর তার মাকে বাইরে রাখে। এক পর্যায়ে তিনি তার নানিকে বলে যে আসলে ওনার সাথে একটা কাপল জিন সব সময় থাকে এবং তারা ওর সাথেই থাকতে পছন্দ করে, এবং এমন এই 2 কাপল জিন ছিল তার দাদির সাথে। সেই থেকে উনি ফ্যামিলির বড় মেয়ে, এবং এরপর থেকে ওনার সাথে থাকতে শুরু করেছে। এবং শুরুতে বলেছিল যে আমি এটার কোনো কিছু করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না, উল্টা আমি যদি কিছু করি আমার ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তী দিন তার নানিকে ডেকে বলে যে ওনারা আসলে ওনার কোনো ক্ষতি করবে না এবং সাথে থাকবে। তো আপনারা এক কাজ করেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা ওনার সাথে রাখেন সবসময়, অ্যাটলিস্ট কাছে থাকলেও ওনার খাটে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, ঘুমটা যাতে ভালো হয়, এটা ওনার হেল্প করতে পারে। তো পরবর্তী সময়ে এক্সাম কাছাকাছি ঘনিয়ে আসে। এক পর্যায়ে তিনি এক্সামের কারণে তার হোস্টেলে ফেরত যায়। তো হোস্টেলে ফেরত যাওয়ার পরে তার বাসার থেকে শুনতে থাকে যে তার রুমের মধ্যে ওই দিন হঠাৎ করে গেস্ট আসার পরে তার মা এবং তার ভাই ওই রুমের মধ্যে থাকতে যায় আর কি, তার রুমের মধ্যে ঘুমাতে যায়। তো এরকম শব্দ আসে যে কেউ হাড় ভাঙা শব্দ, রাগে গড় গড় করছে, তার খাটের মধ্যে যেন কেউ শুতে না পারে, এরকম শব্দ আসছে রুম থেকে। তো এটা কন্টিনিউ করতে থাকে রাসেল ভাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন, পড়তে বসছে, লক্ষ্য করছে যে হাতের উপরে কেউ শক্ত করে ধরে আছে, কিছুক্ষণ পর 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে হাতের উপরে। অথবা তার প্রচন্ড ঘুম পেত, সবসময় ঘুম পেত। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, উনি খুব স্বপ্ন দেখত রাসেল ভাই, এবং স্বপ্নটা এরকম যে উনি খুব ক্লিয়ার স্বপ্ন দেখত, একদম পরিষ্কার স্বপ্ন, পরের দিন মনে থাকতো এরকম স্বপ্ন। এবং
উনি ভবিষ্যৎ মানে পরে কি হতে পারে বা কি হতে যেতে পারে এরকম স্বপ্ন পর্যন্ত দেখতো, এবং দেখতো সব তার বাবাকে নিয়ে। তার বাবার ভালো ক্ষতি সবকিছু তিনি স্বপ্নে দেখতেন এবং প্রায় সময় দেখতেন। তো তিনি তার মাকে বলতেন যে বাবার আজকে ঝামেলা হতে পারে বা কিছু, তার মা আগের থেকেই বাবাকে সতর্ক করে দিত, এরকম আর কি। আর হোস্টেলে ব্যাক করার পর থেকে রাসেল ভাই উনি কন্টিনিউয়াসলি ঘুমাতে থাকেন, কিছুক্ষণ পর পর ঘুম আসতো। তো হোস্টেলের যে রুমমেট আছে তারা বলতো যে আপু যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে কথা বলছে, এবং উনি সারাক্ষণ ঘুমাতোই, মানে কারোর সাথে কথা বলতো না, খেতো না ঠিক মতো, সারাক্ষণ 24 আওয়ার্সের মধ্যে দেখা যেত 18-19 ঘন্টা ঘুমানোর মধ্যে চলে গেছে। তো বলে যে উনি কথাও বলেন না, কারোর সাথে মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আন্টি তার মাকে বলছে তার রুমমেটসরা। তো এরকম পর্যায়ে এমন হয়েছে যে তার ফ্রেন্ডরা যদি তার সাথে কোনো খারাপ ব্যবহার করতো, দেখা যেত যে ইনস্ট্যান্ট তার ফ্রেন্ডের এগেইনস্ট, মানে ফ্রেন্ডের কোনো ক্ষতি হয়ে যেত। হঠাৎ করে কেউ ব্যথা পেয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করলো, হঠাৎ করে হাত কেটে গেল, এরকম হতে থাকলো। একটা পর্যায়ে উনি সহ্য করতে না পেরে উনি তার মা বাবাকে বলেন যে এই ঘটনাগুলো তো আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না, তো এটার ব্যাপারে একটা বিহিত করো। তো এর মাঝখানে তার কিছু স্বপ্ন আসতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা মানুষের সাথে তার পরিচয় হয়, এবং এত জীবন্ত মানুষ মনে হয় যে সে কালকেই তার সাথে দেখা করবে, এরকম টাইপের। তো পরবর্তী সময় একটা ছেলের সাথে তার পরিচয় এবং বিয়ে হয়ে যায়, এবং এটা সেই মানুষটাই তাকে মানে বিয়ে করেন তিনি, যাকে স্বপ্ন দেখতেন রেগুলার। তো হাজব্যান্ড ওয়াইফের লাইফ স্টার্ট হয়, তার বিয়ে হয়ে যায় তার এক পর্যায়ে, এবং বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হয়, তার হাজব্যান্ডের সাথে তার সমস্যা শুরু হয়। প্রথমে মনে হচ্ছিল যে তার সমস্যাগুলো হতে পারে ফ্যামিলিগত, কোনো কেউ যদি বদ নজর দিয়ে থাকে অথবা তার উপর যদি কেউ হিংসা করে থাকে সেই থেকে হতে পারে। তো উনি এই জিনিসটা চিন্তা করতে করতে আবার সেই হুজুরের কাছে যায়, শরণাপন্ন হন যে তার ঘটনা ঘটলে কে ঘটাচ্ছে বা কি ঘটছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই উনি প্রায় যে কয়বারই ওনার সন্তান লাভের আশায় সন্তান প্রেগনেন্ট হয়েছিলেন, সেই কয়বারই তার মিসক্যারেজ হয়ে যায়। 3বার 5 বছরের বিবাহিত জীবনে 3বার তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এখন স্টিল নাও এই পর্যন্ত তার এই ঘটনা ঘটে যাচ্ছে। এর মাঝখানে কিছুদিন আগের ঘটনা রাজশাহীর ঘটনাটা এরকম যে উনি রাস্তা পার হবে, তার সাথে তার ননদ ছিল। রাস্তা পার হওয়ার এক পর্যায়ে তার ননদ এবং ননদের আরেকজন সাথে কেউ ছিল, রাস্তা ক্রস করে গেছে, উনি অন্য মনস্ক হয়ে রাস্তা ক্রস করছিল। এক পর্যায়ে রাস্তা ক্রস করবার সময় তার মানে অপোজিট সাইড থেকে মানে একটা রিক্সা একটা গাড়ি আসছিল। এমন অবস্থা ছিল যে এত অল্প সেকেন্ডের ডিস্টেন্স ছিল যে উনি আর কোনোভাবেই ব্যাক করতে পারবে না, মানে ওখানে হয় তাকে অ্যাক্সিডেন্টে হয়ে পড়ে যেতে হবে। কিন্তু সামহাও ওই রিক্সাটা ওই জায়গা থেকে খুব ফাস্ট ছিটকে পড়ে, এবং ওইখানকার উপস্থিত লোকজন বলেছে যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছে, জাস্ট সিম্পলি আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আপনার উপর দিয়ে কোনো ঝামেলা হয় নাই। রিক্সাটা তখন সাডেনলি মানে ওইখানে এমন ক্যালকুলেশন ছিল যে রিক্সা এবং গাড়ি তার উপর দিয়ে উঠে যাওয়ার কথা, কিন্তু তার এক ফোঁটা ক্ষতি হয়নি। এবং খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে। তিনি সেদিন সিল্কের শাড়ি সিল্কের কাপড় পরেছিলেন, একটা সালোয়ার কামিজ পরেছিলেন। তার বাসায় মানে রান্না করতে গেছে, তো স্টোভের আগুন জ্বলছিল না। একটা পর্যায়ে আগুন জ্বালাতে যে তার স্টোভটা অন করে তিনি চেক করতে যে সামহাও আগুন লেগে এটা বাস্ট করে। তো ওই মুহূর্তে যে কেউ থাকলে তার মৃত্যু অবধারিত, কিন্তু তার শরীরে একটা ফোঁটাও আঁচড় লাগেনি। এবং রাসেল ভাই কন্টিনিউয়েশন এইটা কিন্তু এখন পর্যন্ত চলছেই আপুর। উনি এটা কিছুদিন আগে বলেছে যে তার সাথে কেন ঘটছে এগুলি তিনি কিছুই জানেন না। তো পরবর্তী সময়ে আবারও তিনি হুজুরের কাছে যান তার ঘটনার ব্যাপারে জানার জন্য। ওই হুজুর বলে যে আসলে যে কাপল জিনটা আছে তারা আপনাকে ছাড়বে না, এবং আপনার প্রতি তার প্রচুর মায়া। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে মায়া থেকে মানে হিসাবটা আলাদা, যে আপনাকে তিনি কারোর সাথে থাকতে দিবেন না, এবং যে মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার তাদের কারণে হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মহিলা তাকে সবসময় ডিস্টার্ব করে, তার চেহারাটা অলমোস্ট তার মতোই। এবং তিনি মানে উনি বলেছেন যে স্বপ্নে যে কয়বার তিনি তাকে দেখেছেন, আসলে তিনি ছিল না, এটা ছিল সেই জিনটা, যে জিনটা হাজব্যান্ড ওয়াইফ তার সাথে থাকতো সবসময়। এখন পর্যন্ত কন্টিনিউশন আছে। এবং আসলে আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে যে উনি একটা তেল পরিয়েছিলেন, এবং এখানে ওনার হাজব্যান্ডের এবং ওনার নিজের, এবং এমন অবস্থা যে হাজব্যান্ড এবং ওয়াইফ ওদের বাচ্চা হচ্ছে না কেন, এই জিনিসটা বারবার তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরে কোনো সমস্যা বের করছে না, কিন্তু কোনো ধরনের লাভ হচ্ছে না। তো রিসেন্টলি তেল পরার পরে আমি আপনাকে ছবিটা দিয়েছি যে একটা লেয়ার এসছে, এবং এটা খুবই অদ্ভুত একটা লেয়ার এসছে তার হাজব্যান্ডের থেকে। তার আমি দেখলাম
তো তাদের সাথে মানে এরকম অবস্থা যে তার রুমমেট থেকে শুরু করে হাজবেন্ড পর্যন্ত সবাই তার রুমের মধ্যে কিছু না কিছু প্রেজেন্স এখনো পর্যন্ত ফিল করে। রাসেল ভাই ইট কন্টিনিউস, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং গতকালকেও মনে হয় কন্টিনিউ করেছে। আমি জানি না কি অবস্থা, তিনি আমাকে শেয়ার করেছিলেন কয়েকদিন আগে এবং আমার কাছে মনে হচ্ছিল আমি এটা শেয়ার করি হতে সময়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, এবং আশা করছি যে ভালো আছেন আপনি, আর ভালো লেগেছে আপনাদের আলিফের ঘটনাটা। এবং এখন আমাদের সঙ্গে আছেন আফনান ভাই তার ঘটনা শেয়ার করবেন এবং তাকে আমি ঘটনা শেয়ার করার সুযোগ দিচ্ছি এখন। আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লাগবে। তো আফনান ভাই, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই। আরেকবার বলতে হবে, 1 সেকেন্ড। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো, ঘটনাটি খুলনার ঘটনা। আর আমাদের খুলনায় কিন্তু রাসেল ভাই ভূত এফএমের অনেক ফ্যান আছে। স্পেশালি আমি যখনই খুলনায় যাই অনেকে দেখা করতে আসে। তো আমাদের খুলনায় যাদের কাছ থেকে ঘটনাটা পাই অন্যতম হলো সৈকত এবং রূপম। এই রূপম আজকেও আমাকে একটা সুন্দর একটি ঘটনা দিয়েছে, সেই ঘটনাটি আমি রাসেল ভাই আজকে শেয়ার করতে চাই। রাসেল ভাই ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো এটা আসলে ঘটনাটি কতটুকু ভয়ের এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা যে অনেকটা শিক্ষণীয় আমার মনে হয়। যারা শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। তা আমি আশা করবো সেটা আজকে এই স্টোরিটা অন্তত ভয় হিসেবে কাউন্ট না করে অন্তত শিক্ষণীয় হিসেবে আপনারা বিষয়টা শুনবেন আর কি। আসলে ভাই ঘটনাটি খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। তো এটি রূপমেরই আত্মীয়, সঙ্গত কারণে নাম বলতে পারছি না, বলতে নিষেধ করেছে, তো এই কারণে বলতে পারছি না। তো এটা হয় কি, ওর যে আত্মীয় সম্পর্কে উনি একটা রিলেশন করে বিয়ে করেন। তো বিয়ে করার পর দেখা যাচ্ছে যে মেয়ের যে পরিবার, এই পরিবারটা বিয়েটা মেনে নিতে পারছিলেন না। তো যার কারণে তারা চাচ্ছিলেন যে কোনো উপায়ে তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। তো যখন অনেক বুঝিয়ে শুনিয়েও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ব্যতিক্রমী কিছু পদক্ষেপের আশ্রয় নেন। বিশেষ করে মেয়ের পরিবার ধনী হওয়ার কারণে এবং তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও তাদের একটা একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার আদিবাসী সম্প্রদায়ের একজন তান্ত্রিকের শরণাপন্ন হন এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসাবে চিনত। বামন ঠাকুর তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবিরগুলো শুরু করেন, তো ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের ওয়াইফের আচরণটা রহস্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। আচ্ছা, যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক, বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে, উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবেই এই ছেলের কাছে না যায়। আচ্ছা, একই ব্যক্তির উপরে এইভাবে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল। অসম্ভব ব্যাপার। তো এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলেন এবং উনি মানসিকভাবেও আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের বাসায় ফিরে আসে, তার নিজের বাসায় রাগারাগি করে আবার হাজবেন্ডের কাছে ফিরে আসে। ফিরে আসলেও ওনার হাজবেন্ড ফলো করেন ঠিক আগের যেই সংসার যে লাইফটা ছিল, যে সুন্দর একটা ভালোবাসা ছিল, এখনো সেটি নাই, সেটা একদম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যখন ফিরে আসেন তখন থেকে রাসেল ভাই কিছু অদ্ভুত ব্যাপার ওনার বাসায় ঘটতে থাকে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় খেয়াল করতেন যে যেদিন থেকে ওনার ওয়াইফ বাসায় ফিরে আসছে সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে,
দেখা যাচ্ছে যে মানে তাড়িয়ে দিলে পারেও কিছুক্ষণ পরে দেখার আবার চলে আসতো। আচ্ছা। তো এভাবে হয়েছে কি, ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন আর পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, মানে আচ্ছা। মানে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, মানে এই যে এখন এখানে আছে, এরকম তার। আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ, উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই, যে ওই বামন রূপী জিনিসটা মানে সে কি করতো, একদম বাচ্চার মতো, মানে তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে, সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সী একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। আচ্ছা। তো ওই আপু যখন শুয়ে থাকতেন, তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো, এবং যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, সব অবশ হয়ে যেত, অলস হয়ে মানে অবশ হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা। এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মানে মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে। তো আমরা তোমার কাছে এতটা সিরিয়াস তারা চিন্তা করছে হয়তো ফিরে চলে যাবে, তাহলে মেয়েকে হয়তো আরেকটা ভালো জায়গায় বিয়ে দেবেন, জাস্ট এই সিম্পলি এই চিন্তাটা করেছেন, বড় ক্ষতি করার চিন্তা ভাবনা কোনোদিন চিন্তাটা করেনি, ভয় পাওয়ানোর চেষ্টা ছিল হয়তো, খালি এরকমটাই ছিল। হ্যাঁ। তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান, গিয়ে বলেন যে গুরুজি এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন, এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে একটা মানে ওই আপু কথা বলতেন, স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সমাধান হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসীর সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামন রূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রাসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামন রূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে চাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে ছাড়ানো সম্ভব নয়, আচ্ছা এর সব দায়িত্ব তোমাদের, আমি আর এর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, এই বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, ওইখানে অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে। করানোর পরে ওই আপু আস্তে 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 সুস্থ হয়ে যান, এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি, উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে এটা আর জানা যায়নি। হয়তোবা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের এক্সপার্ট থাকতে পারে, আপনার কাছে এটা জানা নাই, সেটা আমার কাছে খবর আসেনি। তো আসলে ভাই যেই কারণে আমি আসলে ঘটনাটা আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে, মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে কাটিয়ে ওঠা। তো আমরা কোনোভাবেই যেন এই আবেগের পরে এই টাইপের কাজ কারোর উপরে যেন না করি, এটা আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। থ্যাংক ইউ রাসেল ভাই।